নমস্কার, আপনারা দেখছেন সোনারপুর বার্তা। এই মুহূর্তে সোনারপুর বার্তায় আমরা পেয়ে গেছি সোনারপুর দক্ষিণের বিধায়ক তথা টলিউডের অভিনেত্রী এবং তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অরুন্ধতী মৈত্র তথা লাভলি মৈত্র মহাশয়কে। দিদি, সোনারপুর বার্তায় আপনাকে স্বাগত জানাই। ভোট শেষ, ভোটে খুব ব্যস্ততার সঙ্গে প্রচার করেছেন, অনেক কাজ করেছেন, এখন কিভাবে সময় কাটছে? আমরা তো সারা বছর কাজ করি, এমন তো নয় যে ভোট এলে কাজ করি, ভোটের সময় কাজ থাকে আর ভোট চলে গেলে আমরা বাড়িতে ঘুমাই, এরকম নয়। আমরা 365 দিন মানুষের পরিষেবা দিই, মানুষের পাশে থাকি। এবং ভোট শেষ হয়ে গেছে, এখন আমাদের নতুন করে আবার মানুষের কি সমস্যা সেটা দেখা এবং সেই সমস্যার সমাধান করা, আমাদের সরকারি প্রকল্প যেখানে যেখানে বাকি আছে মানুষের কাছে পৌঁছে দেওয়া, মানুষের সুবিধা অসুবিধা সেগুলো দেখে নিয়ে সেগুলো সমাধান করা, এটাই এখন কাজ। প্রাক্তন সাংসদের সাথেও কাজ করেছেন, বর্তমান সাংসদ হিসেবে সায়নী ঘোষকে পেয়েছেন, তো কাকে এগিয়ে রাখবেন? আমার কাছে দলে যেই প্রার্থী হবে এবং জিতবেন, জয়ী সাংসদ হবেন, সেই আমার কাছে সমান গুরুত্বপূর্ণ। এবং যে চেয়ারে থাকবেন তখন তাকে সেই চেয়ারের যোগ্য সম্মান আমি করি সবাইকে। তো প্রাক্তন সাংসদের সঙ্গেও আমি কাজ করেছিলাম, তার সঙ্গে কাজের অভিজ্ঞতাও আমার ভালো। এবং বর্তমানে যিনি সাংসদ হয়েছেন তিনি নবনির্বাচিত, তার সঙ্গে আমার বহুদিনের পরিচয়। উনি যুবর সভাপতি, রাজ্য সভাপতি, 3 বছর তার সঙ্গে যুবর যে সাংগঠনিক কাজকর্ম সেগুলো করেছি। খুবই ভালো অভিজ্ঞতা এবং সাংসদ হিসেবে ডেফিনেটলি আমাদের সবার বিশ্বাস যে খুব ভালো অভিজ্ঞতা হবে এবং আমরা সবাই একসঙ্গে আরও ভালো করে কাজ করব। তারা দুজনেও অভিনেত্রী, আপনিও অভিনেত্রী, সেক্ষেত্রে অভিনয়ের জগৎ এবং সেখান থেকে এখন পুরোপুরি রাজনীতিতে, তো কোন মাটিটা বেশি স্বাচ্ছন্দ্যের? দুটো মাটি আমার কাছে স্বাচ্ছন্দ্যের। অভিনয়টা সম্পূর্ণ আলাদা, ওটা আমার প্যাশন অবশ্যই। কিন্তু রাজনীতিতে আসার পরে যখন এই দায়িত্বটা আমাকে দেওয়া হয়েছে বা আমাকে এত মানুষ ভরসা করে জিতিয়েছে, বিধায়ক করেছে, তখন এটাও আমার কাছে প্রায়োরিটি, যে মানুষকে সেই পরিষেবা দেওয়া এবং যেই ভরসায় ওনারা আমাকে এই এলাকার বিধায়ক করেছেন, তাদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে বিধানসভায় পাঠিয়েছেন, তো সেই দায়িত্বটা পালন করাও আমার কাছে প্রায়োরিটি। দিদি, যখন থেকে আপনি রাজনীতিতে এলেন, অভিনয়টা ছেড়েই বলা যেতে পারে, এবং আপনার যারা ফ্যান ফলোয়িং যারা ছিল তারা এখন লাভলি মৈত্রকে অ্যাজ আ অ্যাক্ট্রেস দেখতে পাচ্ছেন না, তো পরবর্তীকালে কি তারা আবার দেখতে পাবে অভিনেত্রী হিসাবে আপনাকে? হ্যাঁ, নিশ্চয়ই। কারণ আমার মনে আছে আমি যখন প্রথম ভোটে কন্টেস্ট করি এখানে, তখন আমার সিরিয়াল একটা প্রজেক্ট চলছিল, তো সেখান থেকে আমি কিছুদিনের বিরতি নিয়ে আমি ভোটে ক্যাম্পেইন করছিলাম। তারপরে পরবর্তীকালে প্রজেক্টটা শেষ হয়ে যায়। তখন আমি যখন ক্যাম্পেইন করছিলাম তখন বহু মানুষের কাছে আমি শুনেছি যে বিধায়ক তো অবশ্যই আমরা চাই, কিন্তু তোমাকে টিভিতেও দেখতে চাই বা আপনার সিরিয়ালও দেখতে চাই। হয়তো তারা আমাকে ভালোবাসে, আমার অভিনয় ভালোবেসেছে, এত বছর ধরে ভালোবাসা দিয়েছে বলেই আজকে আমি যেটুকু জায়গাতে আছি বা পেয়েছি সেটা তাদেরই জন্য, দর্শকের জন্য। তো অবশ্যই আবার ভবিষ্যতে প্ল্যান আছে যে আবার কোনো প্রজেক্টে কাজ করব। এখন কিছুদিনের জন্য ব্রেক আছে, তো নিশ্চয়ই ওটাও করবো, এটাও করবো, সবটাই চলবে, দুটোই ব্যালেন্স করে। একদম। এই যে যাদবপুরের যে ফল বেরোলো, তাতে সোনারপুর দক্ষিণের ফল একটু হলেও যে প্রত্যাশিত ফল ছিল সেটা হয়নি, তো কোথায় খামতি ছিল বলে মনে করছেন? প্রত্যাশিত ফল যেটা ছিল হয়তো হ্যাঁ সেটা পূরণ হয়নি, কিন্তু খুব যে খারাপও হয়েছে সেটাও আমি বলবো না। তার কারণ আমরা যদি দেখি যে বিগত দিনে 2009 সাল থেকে পরপর যে লোকসভা নির্বাচনগুলো হয়েছে, তাতে সোনারপুর দক্ষিণের ফলাফল যদি আমরা দেখি, তাহলে খুব বেশি যে আপ ডাউন হয়েছে সেটা কিন্তু নয়। এবং আলাদা আলাদা করে যদি আমরা ওয়ার্ডগুলো এবং অঞ্চলগুলোকে দেখি, তাহলেও সেখানেও দেখা যাবে যে বিগত দিনেও কিছু ওয়ার্ডে পিছিয়ে ছিল, কিছু ওয়ার্ড এগিয়ে ছিল, কিছু ওয়ার্ডের লিড হয়তো বেশি ছিল, এখন একটু কম হয়েছে, আবার কোনো অঞ্চলে লিড এখন বেশি হয়েছে, আগে কম ছিল, এইভাবেই হয়েছে। তো খুব যে খারাপ হয়েছে সেটা বলবো না। সেই নিরিখে দেখতে গেলে বিধানসভা ভোটেও আপনি বিপুল ভোটে জয়লাভ করেছিলেন, পৌরসভা ভোটেও ভালো লিড ছিল, দেখুন বিধানসভা লোকসভা দুটো ভোট তো আঙ্গিকটা আলাদা হয় না, সেটা সবাই জানে। এবং আমরা দেখেছি সবসময় এই ট্রেন্ডটা এখানে আসছে সোনারপুর দক্ষিণে, যে 9 সাল থেকে সবকটা লোকসভা যদি আপনারা দেখেন, তাহলে লোকসভা ফলটা যা হয় তার থেকে বিধানসভায় বেটার হয়, এটা সব দিনই হয়ে এসেছে।
2019-এ যদি লোকসভার ফল আপনারা দেখেন তাহলে 13,000 সামথিং ভোটে এগিয়েছে, মানে লিড ছিল এই বিধানসভা থেকে। বাট আমি 21-এর বিধানসভায় প্রায় 30,000 ভোটে আমি জিতেছিলাম। তো আবার 2024-এ লোকসভাতে আমরা একটু পিছিয়েছি বিধানসভা থেকে, আবার 2026-এ বিধানসভায় কিন্তু আমরা ওই বিপুল ব্যবধানটা আবার আমরা ওই ভোটে জয়লাভ করব বা তার থেকে বেশি ভোটে জয়লাভ করব। এই ভোটের ফলের পর বিভিন্ন বুথ ভিত্তিক পর্যালোচনা তো শুরু হয়েছে, তো প্রাথমিকভাবে কি উঠে আসছে যে কি কি কারণে মানুষ কোথাও গিয়ে এই যে শহর অঞ্চলের ক্ষেত্রে ওয়ার্ড ভিত্তিক যে মানুষের যে বুথগুলোতে পিছিয়ে রয়েছে সেখানে কি উঠে আসছে প্রাথমিকভাবে যে কেন মানুষ মুখ ফিরিয়ে নিল? দেখুন, ওয়ার্ড ভিত্তিক যদি আমরা দেখি তাহলে শুধুমাত্র রাজপুর সোনারপুর পৌরসভা নয়, রাজ্যের একাধিক পৌরসভাতে আমরা দেখেছি যে কোনো কোনো জায়গায় কিন্তু ফল খুব যে একটা ভালো হয়েছে তা নয়, ভালো খারাপ মিশিয়ে আছে। শহরতলি, শহর এবং শহরতলির ভোটে আমরা দেখেছি যে সব জায়গাতেই কম বেশি খারাপ ভালো নিয়ে আছে। তো আমাদের এখানেও একই হয়েছে, ওয়ার্ডগুলোতে কিছু কিছু ওয়ার্ডে আমরা এগিয়েছি, কিছু কিছু ওয়ার্ডে আমরা পিছিয়েছি। তো কেন আমরা পিছিয়ে গেলাম সেই ওয়ার্ডগুলোতে বুথ ভিত্তিক সমীক্ষা করা হচ্ছে, পর্যালোচনা চলছে। কোথায় মানুষের কোনো পরিষেবা দিতে আমরা মানে এখনো অবধি আমাদের কোনো পরিষেবা আমরা কম দিতে পেরেছি কি দিতে পারিনি সেগুলো আমাদেরকে দেখতে হবে, এবং লোকাল যারা প্রতিনিধি আছে, কাউন্সিলররা আছে, তাদেরকে আরো বেশি দায়িত্ব নিতে হবে, আমাদেরও আরো বেশি দায়িত্ব নিতে হবে, নিয়ে মানুষের কাছে গিয়ে মানুষের থেকে জানতে হবে যে কেন, যদি কোনো মানুষ আমাদের থেকে মুখ ফিরিয়েছে তাহলে কেন, সেই আগামী দিনে সেই জায়গাটা যাতে আমরা ঠিক করে নিতে পারি, আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে সেটা যাতে আমরা সংশোধন করতে পারি, সেটা নিয়ে এখন আমাদের আগামী 1.5 বছর কাজ চলবে। সোনারপুরের যে প্রধান সমস্যা জল নিকাশি সমস্যা, সেটা বিভিন্ন ওয়ার্ডে এখনো রয়েছে, তো সেটা কি কোথাও গিয়ে কারণ হয়ে দাঁড়ালো বা বিভিন্ন ক্ষেত্রে যে দেখুন, জল নিকাশির যে সমস্যা সেটা আমি 21-এর বিধানসভাতে এসে আমি প্রথম দেখেছিলাম যে এখানে সোনারপুরে একটা ড্রেনেজের খুব মস্ত বড় সমস্যা আছে। তো এই সমস্যার সমাধান আমি তখনই প্রথম বিধায়ক হওয়ার পরে আমি প্রথম যেই অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং হয় সেখানে আমি প্রথম আমাদের অনারেবল সিএম ম্যাডামকে আমরা বলি যে সোনারপুরে এই সমস্যা আছে। তো তখনই ম্যাডাম বলেছিলেন যে ডিপার্টমেন্টের সাথে কথা বলে, এবং তখন আমরা কথা বলে আমরা যে কাজগুলো নিয়ে আসি, এবং বিগত দিনেও সেই কাজগুলো ডিপিআর তৈরি করা হয়েছিল, ডিপার্টমেন্টকে জানানো হয়েছিল, কোনো কারণে সেটা তখনও পর্যন্ত হয়নি। তো তারপরে আমরা যেটা করি যে সেই কাজ কিন্তু আমরা ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে আমরা সেই কাজ যাতে দ্রুত করা যায় সেই ব্যবস্থা করেছি। এছাড়াও বিভিন্ন ওয়ার্ডে কিছু কিছু জায়গায় যেরকম কেএমডিএ থেকে আমরা কিছু ড্রেনেজের কাজ নিয়ে এসেছি, সেগুলো অলরেডি কিছু জায়গায় শুরু হয়েছে, কিছু জায়গায় আমাদের ভোটের জন্য আটকে গেছিলো কাজ, এই ভোট হয়ে গেছে, এখন আবার কাজ শুরু হবে। তো এই কাজগুলো যদি পুরো কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু এই জল নিকাশির সমস্যাটা সমাধান হবে। ইতিমধ্যে আমাদের 21 নম্বর ওয়ার্ড, 15 নম্বর ওয়ার্ড এবং সোনারপুর 2 পঞ্চায়েত, এই 3টে জায়গার জলের সমস্যার জন্য কিন্তু ড্রেনের কাজ শুরু হয়ে গেছে। তো ওই কাজটা কমপ্লিট হলে এই 3টে অঞ্চলের মানুষ জল জমার হাত থেকে রক্ষা পাবে। তো এরকম টুকরো টুকরো কাজ হচ্ছে বিভিন্ন জায়গায়, সব কাজ কমপ্লিট করতে পারলে আমরা আশাবাদী যে আগামী 1-1.5 বছরের মধ্যে এই জল জমার সমস্যা পুরোপুরি সমাধান হয়ে যাবে। দিদি, এই তাজপুরের যিনি টাউন সভাপতি রয়েছেন শিবনাথ ঘোষ, তিনি বলছেন যে ভোটের আগে বৃষ্টি হয়েছিল, জল জমেছিল, তাই 22 এবং 24 নম্বর ওয়ার্ডের মানুষ অসন্তুষ্ট হয়ে ভোট দেয়নি। কি বলবেন এটা নিয়ে? দেখুন, ইনস্ট্যান্ট এফেক্ট তো একটা হয় না মানুষের, যদি বৃষ্টি হচ্ছে, খুব জল জমে যাচ্ছে, তো ভোট দিতে যেতেও মানুষের সমস্যা হয়, এগুলো ফ্যাক্ট, এগুলো তো মানতে হবে। এবং কিছু কিছু জায়গায় যেরকম পাইপলাইনের কাজ চলছে, জলের আমাদের আমরুত প্রকল্পের কাজ চলছে, সেই জন্য কিছু কিছু রাস্তা পাইপ বসানোর জন্য রাস্তা কাটা হয়েছে। এটাও মানুষ অভিযোগ হ্যাঁ, করছে, সেগুলোর কবে সুরাহা হবে? দেখুন, আমরা তো কেউ ম্যাজিশিয়ান নই না যে এক মুহূর্তের মধ্যে আমরা পাইপ বসিয়ে, মুহূর্তের মধ্যে রাস্তা কেটে, মুহূর্তের মধ্যে আবার রাস্তা নতুন করে বানিয়ে দিয়ে, এটা তো সম্ভব না। সব কিছুই প্রসেসটা একটু টাইম লাগে, সেটা আমরা মানুষকে বোঝাচ্ছি বা বুঝিয়েছি যে একটু ধৈর্য ধরতে হবে। একটা আমরুতের কাজ, এটা একটা বিশাল বড় প্রজেক্ট, তো সেটা যখন কমপ্লিট হবে তখন মানুষই উপকৃত হবে, যে প্রত্যেকের বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছে যাবে। এবং সেটার জন্য এই যে পাইপলাইন, এটা একটা অনেক বড় প্রসেস। এই পাইপ বসানো, রাস্তা কাটছে, তারপরে আবার সেই রাস্তাটাকে, হ্যাঁ সবটাই ঠিক হবে কিন্তু একটু সময় লাগবে। তো সেইটা মানুষকে একটু ধৈর্য ধরতে হবে। এতদিন অনেক জলের কষ্ট হয়েছে, করেছে, তো সেটা একটু ধৈর্য ধরলে আমার মনে হয়
আর যেগুলো যেগুলো বলা হচ্ছে সেগুলো হয়তো হতে পারে, বাট সেগুলো আমার মনে হয় সাময়িক, মানে সেগুলোর জন্য ভোটে কখনো পার্মানেন্টলি এফেক্ট হয় না। মানে একটা মানুষ দেখেছে যে এই সমস্যা, সেইটার একটা এফেক্ট পড়েছে বলছে। সেটা হতে পারে, সেটা ওনার হয়তো উনি বুঝেছেন, উনি অনেক অভিজ্ঞ, উনি অনেকগুলো ভোট করিয়েছেন, ভোট দেখেছেন, হতে পারে সেটা কোনো কোনো জায়গায় পার্টিকুলার কোনো কোনো জায়গায় হতে পারে। বাট সার্বিকভাবে আমার মনে হয় না যে সেটার জন্যই শুধুমাত্র যে ভোট মানুষ দিতে যায়নি বা দেয়নি বা দিতে পারেনি সেটা নয়। ভোট মানুষের দৃষ্টিভঙ্গি থেকেই দেয়, এবং ইনস্ট্যান্ট হয়তো ভোট দিতে যাওয়ার আগের সময় মুহূর্তে তো আর মনে হয় না যে কাকে ভোট দেবো। এবং রাস্তার যে এই পাইপলাইনের কাজটা, এটা অনেক দিন ধরেই চলছে, আমাদের প্রায় 3-4 মাস থেকে চলছে এই কাজটা। তো মানুষ দেখছে অনেক দিন ধরে রাস্তা কাটা হচ্ছে, পাইপ বসানো হচ্ছে, আবার রাস্তা ঠিক করে দেওয়া হচ্ছে। তো আমার মনে হয় না যে এগুলো খুব পার্মানেন্ট কিছু সমস্যা, এগুলো তো সমাধান হবে, সেটা মানুষও জানে। কিন্তু দিদি, বিভিন্ন কাউন্সিলর আপনার আন্ডারে যে কটা ওয়ার্ড আছে, 18টা ওয়ার্ড, সেখানের কাউন্সিলররা বলছেন যে এখন তারা শান্তিপূর্ণভাবে সোনারপুরে রাজনীতি করতে পারছে আপনাকে পেয়ে, আপনি আসার পর থেকে। কিন্তু এদিকে প্রাক্তন বিধায়ক বলছেন যে 75% কর্মী ঘরে ঢুকে গিয়েছে। কোনটাকে বেশি গুরুত্ব দেবে? দেখুন, আমি না কারুর সমালোচনা করতে পছন্দ করি না, এবং প্রথম কথা হচ্ছে যে যারা আমার থেকে বয়সে বড়, সিনিয়র, তাদেরকে আমি সম্মান করি। এটা আমার শিক্ষা বলতে পারেন, আমার রুচিবোধ বলতে পারেন। তো একটাই কথা বলবো যে বাড়িতে বসে অনেক কিছু বলা যায়, বাড়িতে বসে অনেক সমালোচনা করা যায়, বাড়িতে বসে অনেক কথা বলা যায়। যাদের স্বভাব এটা, যাদের রুচি এটা, যাদের এটা শিক্ষা, তারা এটা করবেই, এটা কিছু করার নেই। আমরা কেউ তাদের মুখ বন্ধ করতে পারবো না, এবং আমরা চাইও না। কিন্তু রাস্তায় নেমে মানুষকে পরিষেবা দেওয়া, মানুষের পাশে থাকা, 24 ঘন্টা 365 দিন মানুষের জন্য কাজ করা, সেটাই আমাদের লক্ষ্য থাকে। আর এই 75% কর্মী কোথায় বসে আছে এটা আমাদের কারোর কাছে জানা নেই। এটা আমি জানি না কে কি বলেছে, বা তার ব্যক্তিগত ব্যাপার, সেটা সে কি জানে না জানে, তার দৃষ্টিভঙ্গি, তার ওপিনিয়ন। আমরা জানি না 75% মানুষ কোথায় বসে আছে, আমি জানি না। আমি তো প্রত্যেক দিন এই অফিসে থাকি, এবং রাজপুর সোনারপুর মানে সোনারপুর দক্ষিণ বিধানসভার কোনো না কোনো জায়গায় আমাকে প্রত্যেক দিন পাওয়া যায়। তো 75% মানুষ যদি বসে থাকে বলে মনে হয়, আমি তাদেরকে বলছি যে এই সোনারপুর দক্ষিণে রাজনীতি করার জন্য দরজা সবসময় সবার জন্য খোলা, আমার অফিসের দরজাও সবসময় সবার জন্য খোলা। যদি কারোর মনে হয় কেউ বসে আছে, আমার কাছে আজকেই আসুক, আমি আজকেই তাকে দায়িত্ব নিয়ে তাকে একটা দায়িত্ব দিয়ে দেবো এবং কাজ করতে বলবো। দলকে যদি কেউ ভালোবাসে তাহলে কিন্তু কেউ বসে থাকতে পারে না। আপনি যে সময় এসেছিলেন, আপনার কাউন্সিলররা যেমন বলছেন যে আপনাকে পেয়ে বা আপনি আসার পর থেকে তারা শান্তিপূর্ণভাবে কাজ করছে, ভালোভাবে কাজ করছে। তো যেই সময় আপনি এলেন সেই সময় ঠিক পরিস্থিতিটা কেমন ছিল? পরিস্থিতিটা খুব মানে বিশৃঙ্খল ছিল এবং ছন্ন ছাড়া ছিল এই বিধানসভা। যখন আমি প্রথম এসেছিলাম এখানে, আমি দেখেছিলাম প্রত্যেকটা ওয়ার্ডে 2-3টে করে গোষ্ঠী, তৃণমূলেরই গোষ্ঠী, প্রত্যেকটা অঞ্চলে 2টো করে গোষ্ঠী। সোনারপুর টাউনে এতটাই বিশৃঙ্খল পরিবেশ যে কেউ কারুর কথা মানে না, কেউ কারুর কথা শোনে না। এবং প্রত্যেক দিন আমাদের কাজ ছিল যে সবাইকে এক জায়গায় করে বসা, সবার কথা শোনা, সবার অভিযোগ শোনা, এবং সবাইকে আশ্বাস দেওয়া যে সবাই দলের জন্য যাতে কাজ করে। এইরকম একটা পরিস্থিতিতে আমি এসেছিলাম এখানে, এবং সবাইকে এক জায়গায় করে নিয়ে, সবাইকে একসাথে করে আমরা কিন্তু প্রায় 30,000 ভোটে জিতেছিলাম। এটা সম্ভব হতো না যদি সবাই একসঙ্গে না থাকতো। এবং আমি জানি না আগের কি পরিবেশ ছিল, আমি আবারও বলবো, আমি কারোর সমালোচনা পছন্দ করি না, আমি কারোর সমালোচনা করতেও চাই না। কিন্তু দলটা তো কারোর মৌরসি পাট্টা নয় যে সব একচ্ছত্র চলবে, একাই সব কিছু করবে, এটা নয়। দলটা সবার জন্য, সবাইকে নিয়ে চলা উচিত। কেউ যদি মনে করে যে আমি থাকলে ও থাকবে না, বা ও থাকলে আমি থাকবো না, তাহলে সেরকম মানুষকে এটা বলা, বা আমাদের দলের নির্দেশ থাকে যে সবাইকে সমান অধিকার দিয়ে, সবাইকে, কর্মীদের বিশেষ করে সবাইকে সমানভাবে দেখে সবাইকে নিয়ে চলতে হবে। তো এটা কেউ বলতে পারে না যে আমি থাকলে ও থাকবে না, ও থাকলে আমি থাকবো না, এটা ঠিক নয়। তো এই রকম কিছু মানুষ, 2-1জন যারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য দলকে ব্যবহার করত, তাদের ওই 2-1জন মানুষ এরকম আছে, তাদের থেকে আমি একটু দূরত্ব বজায় রাখি। কারণ দলকে ব্যবহার করে যদি কেউ দলের বদনাম করার চেষ্টা করে, বা দলকে সামনে রেখে যদি নিজের এক কথায় বলবো রোজগার করার চেষ্টা, নিজের স্বার্থ সিদ্ধি করা, এইগুলো ঠিক নয়। এরকম মানুষের সাথে আমি দূরত্ব রাখি, এবং আমার মনে হয় যে
সবাইকে এক জায়গায় করে, যারা মূল সংগঠনের সঙ্গে আছে, যারা দলকে ভালোবাসে, দলের কাজ করতে চায়, মানুষকে পরিষেবা দেয়, তারা কোনোদিন যদি দলকে সত্যি কেউ ভালোবেসে থাকে তাহলে কোনোদিন কেউ দল থেকে বিমুখ হয়ে বসে থাকবে না বা কারুর জন্য বসে থাকবে না। কারুর জন্য আমি কখন বসে থাকবো? যখন আমার ব্যক্তিগত স্বার্থে আঘাত লাগছে। যদি আমি দলকেই ভালোবাসি, যদি আমি মনে করি যে দিদির হাত শক্ত করতে হবে, এখন আমাদের দিদি আছেন, আমাদের যুব সমাজের লিডার আছে অভিষেক দা, যে সবসময় মানুষের জন্য লড়াই করছে, তাদের পাশে থাকতে হবে, দলের সমৃদ্ধি করতে হবে, দলের নাম ভালো করতে হবে, এলাকায় মানুষের কাজ করতে হবে, তাহলে তো কারোর বসে থাকার কোনো প্রশ্নই নেই। কিন্তু যেই একটা শ্রেণীর মানুষ 2-4 জন আছে হয়তো, তারা বসে আছে কেন আমি জানি না, তারা তাদের নিজেদের কোনো মানে নিজেদের কোনো ব্যক্তিগত কারণে হয়তো বসে আছে। তবুও আমি তাদের উদ্দেশ্যেও বলতে চাই, যদি তারা কাজ করতে যায় তাদের জন্য অলওয়েজ ওয়েলকাম। দলটা কারোর ব্যক্তিগত জায়গা নয় বা ব্যক্তিগত সম্পত্তি নয়। আমি সবসময় বলবো সবাই আসুক। এবং আমি তারা কি কখনো কাজ করার জন্য যোগাযোগ করার চেষ্টা করেছে? না, আমার সাথে তো কেউ যোগাযোগ করেনি। আমি তো সবসময় বলি যে আমি সবসময় থাকি এখানে, যদি যোগাযোগ কেউ করতে চায়, আসতে চায়, আমার অফিসের দরজা সবার জন্য খোলা। আমি সবার বিধায়ক, পার্টিকুলার কোনো লোকের বিধায়ক আমি নই, আমি সবার বিধায়ক। তারা আসুক, যদি কাজ করতে চায় দায়িত্ব নিক, দায়িত্ব নিয়ে কাজ করুক। ভালো তো, যত মানুষ আসবে, যত দলের কাজ হবে, তত মানুষের পরিষেবা ভালো হবে, আমাদের দলের নাম ভালো হবে। তো কাজ করুক, সবাই আসুক যারা আসতে চায়। কিন্তু ওই সামনে এসে কাজ করব না, বাড়িতে বসে সমালোচনা করব বা মুখে বলবো আমি এই দল করি, কিন্তু দলের ক্ষতি যাতে হয় সেই ব্যবস্থা করব বা সেই কাজ করব, ভিতরে ভিতরে সাবোটাজ করব, এই মানসিকতার লোকের আমার মনে হয় সেই মানসিকতার লোকের আসার থেকে না আসা ভালো। এইসব লোকের থেকে দূরত্ব রাখা ভালো, কারণ এইসব লোক যদি আসে আরো উল্টো ক্ষতি হয়ে যাবে। দিদি, আপনি অভিনয় জগতে যখন ছিলেন তখন একেবারে বলা যেতে পারে যে কালো কাঁচের মধ্যে থেকে মানুষের সাথে তেমন হয়তো জনসংযোগ হতো না, কিন্তু রাজনীতির ময়দানে নেমে পুরো একেবারে মানুষের মধ্যে থেকে কাজ করতে হচ্ছে, রোদ জল বৃষ্টি। তো এটা কি কোথাও গিয়ে কঠিন বলে মনে হয়? না, আমি তো এটা করতেই এসেছি, এটা করতে হবে। আমি তো জানতাম যে এটাই আমাদের, যে যখনই আমি শপথ নিয়েছিলাম বিধায়ক হিসেবে বিধানসভায় গিয়ে, সেদিন থেকে আমি ভুলে গেছিলাম যে আমি টিভির পর্দায় কাজ করতাম, বা এখনো হয়তো আগামী দিনে আবার করব। কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে এসে যখন এত মানুষ তো আমাকে ভোট দিয়েছে, তাদের দরজায় গিয়ে আমি আশীর্বাদ চেয়েছি, তখন তাদের দরজায় গিয়েই কাজটা আবার তাদেরকে পরিষেবা দিতে হবে। এটাই উচিত করা। এবং এত মানুষ যখন আমাকে এই দায়িত্বটা দিয়েছে, সেই দায়িত্বটা ঠিকঠাকভাবে পালন করা। আর রোদ ঝড় জল বৃষ্টি এগুলো তৃণমূল কংগ্রেসের সৈনিকরা কখনো ভয় পায় না, কারণ আমরা আমাদের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী দিদিকে আমরা দেখি যে এই বয়সেও উনি এই কোভিড মহামারী থেকে শুরু করে সব সময় উনি মানুষের পাশে থেকে, যে কোনো বিপর্যয়, যে কোনো ঝড় জল, সব সময় রোদ গরম সব কিছুকে উপেক্ষা করে উনি মানুষের জন্য কাজ করে রাস্তায় নেমে। তো আমরা ওনাকে দেখে শিখি, প্রত্যেক মুহূর্তে উনি আমাদের ইন্সপিরেশন। তো আমরা তো করবোই ডেফিনেটলি। দিদি, কালকে মুখ্যমন্ত্রী বলেছেন যে মানে পৌরসভাগুলোর উপর একটা ক্ষোভ প্রকাশ করেছেন যে পৌরসভাগুলো কাজ করছে না। তো এখান থেকে কি পরবর্তী দিনে কি ভাবছেন? দেখুন, নেত্রী যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ আগামী দিনে আমরা সবাই পালন করব। এবং কালকে উনি সমস্ত স্তরের যারা আছেন, আমাদের আধিকারিকরা, আমাদের চেয়ারম্যানরা, আমাদের কাউন্সিলররা, সবাইকে উনি যে নির্দেশ দিয়েছেন আমরাও সেটা দেখেছি। এবং আগামী দিনে আমরা সবাই মিলে আমাদের এটা মেনে চলতে হবে এবং মানুষ যাতে কখনো মানুষের হয়রানি না হয় পরিষেবা পেতে, সেই দিকে বিশেষ করে নজর রাখতে হবে। এটা একদম ঠিক যে মানুষ যদি পরিষেবা পেতে গিয়ে তাদের পরিষেবা ব্যাহত হয়, তারা একবারের জায়গায় তাদেরকে 4 বার আসতে হয়, তারা অনেক ভরসা করে আমাদেরকে ভোট দেয়। দিদিকে তারা জানে যে একজন আছেন পশ্চিমবাংলায় যে মানুষের পাশে থেকে কাজ করে। এই ভরসাতে, এই বিশ্বাস, এই আশ্বাসে তারা কিন্তু তৃতীয়বারের জন্য তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় এনেছে সরকারে। তো যেই বিশ্বাস ভরসা নিয়ে মানুষ আমাদেরকে প্রত্যেকটা ভোটে আমাদেরকে জেতাচ্ছে, তো সেই বিশ্বাসকে তো ভঙ্গ করা উচিত নয়। আমাদেরও উচিত মাথা নিচু করে মানুষের কথা শোনা এবং মানুষের পরিষেবা যাতে মানুষ খুব তাড়াতাড়ি পায় সেই দিকে সবাইকে নজর রাখতে হবে। একা কেউ পারবে না, এটা তো ইটস আ টিম ওয়ার্ক না। তো সবাইকে সেই জায়গায়
জায়গাতে এনে এবং আধিকারিকদের, আমাদের যারা জনপ্রতিনিধি আছেন তাদের সবাইকে দায়িত্ব নিতে হবে, নিয়ে মানুষের কাজ করতে হবে। এখানেই বলবো যে বিরোধীরা ভোটের আগে যে অপপ্রচার করেছে বা বারবার যেটা বলেছে যে 2024-এ সরকার পড়ে যাবে তৃণমূল কংগ্রেসের, বা যে বিভিন্ন ওপেনিং পোল আমরা দেখেছি যে যেখানে এমনটাই উঠে আসছিল যে এবারে তৃণমূলের আসন সংখ্যা কমবে, বিজেপির আসন সংখ্যা বাড়বে, সেখানে উল্টো ফল হলো, কি বলবেন? দেখুন, সংবাদ মাধ্যমের আমি জানি না, আমি মানে এটা বলা আমার ঠিক কিনা, সংবাদ মাধ্যমের ওপর দিনে দিনে মানুষের ভরসা চলে যাচ্ছে, মানে এতটাই তারা প্রত্যেকটা সময় ভুল খবর মানুষের কাছে পৌঁছে দেয়। আমি জানি না এটা মানে ইচ্ছাকৃত করা হয় কিনা, বা কিন্তু কোনো লাভ হয় না। আমরা দেখেছি এক্সিট পোল কি কি দেখাচ্ছিল আর কি হলো। 21-এও আমরা দেখেছিলাম এতগুলো বিধানসভাকে দেখাচ্ছিল যেগুলোতে বিজেপি জয়ী হবে, সেগুলো একটাও হয়নি, সবকটা তৃণমূল জয়ী হয়েছে, মাত্র 77টা আসন পেয়েছিল বিজেপি। তো এই খবরের ওপর থেকে মানুষেরও বিশ্বাস উঠে যাচ্ছে, এবং পশ্চিমবাংলার মানুষ জানে তারা কি করবে। মানুষ তো অন্তর্যামী না, মানুষ খুব ভালো ভাবে, তারা বোঝে, তারা যাকে ভরসা করে তাকেই ভোট দেয়। তো কোথায় কি খবর হচ্ছে না হচ্ছে তার উপর কিছু নির্ভর করে না। আলটিমেটলি যে সরকার মানুষের জন্য কাজ করবে, মানুষের পাশে থাকবে, মানুষও সেই সরকারকে চাইবে। তো সেটাই হয়েছে, তৃণমূল কংগ্রেস মানুষের জন্য কাজ করেছে, মানুষের পাশে থাকছে প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্ত, মাস, বছর, সবসময় মানুষের পরিষেবা দিচ্ছে। মানুষও চাইছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গড়ুক বারবার করে। একটা জল্পনা উঠে আসছে যে রাজপুর সোনারপুর পৌরসভার বিভিন্ন শীর্ষ পদে রদবদল হতে চলেছে। এরকম কোনো খবর আমাদের কাছে নেই। মানে বিভিন্ন ক্ষেত্রে যারা আর কি যে ওয়ার্ডগুলো পিছিয়ে রয়েছে, যারা জানি না এই শীর্ষ পদে বিভিন্ন রয়েছে, ক্ষেত্রে আপনাদের খবরটা কোথা থেকে আপনারা পান আমি জানি না, বা আপনাদের কাছে কে খবর দেয় আমি সেটাও জানি না। আমার কাছে এরকম কোনো খবর নেই। কিন্তু ভোটের আগে একটা দলের পক্ষ থেকে বা আপনি নিজেও যেমনটা বলেছিলেন যে ওয়ার্ডগুলো লিড দিতে পারবে না সেখানে কিছু ব্যবস্থা নেওয়া হবে, তো সেই ক্ষেত্রে কি কিছু? সেটা দলের নির্দেশ, দলের সিদ্ধান্ত। আমি তো দলের সিদ্ধান্তকে জাস্ট কনভে করতে পারি, এটা আমার কাজ। হ্যাঁ, একেবারে দল কি সিদ্ধান্ত নেবে এটা সম্পূর্ণ দলের ব্যাপার, আমি তো, আমার এখতিয়ার নয় ওটা। হ্যাঁ, অবশ্যই যেই রেজাল্ট হয়েছে প্রত্যেক জায়গাতেই, যেই রেজাল্ট হয়েছে শুধু রাজপুর সোনারপুর না, সব মিউনিসিপ্যালিটি, সব বিধানসভারই যা রেজাল্ট হয়েছে দলের কাছে সেটা ক্লিয়ার, সবটাই পরিসংখ্যান দলের কাছে আছে। এবার দল যদি কোনো সিদ্ধান্ত নেয় বা কোনো ডিসিশন নেয়, সেটা নিশ্চয়ই সেটা দল আমাদেরকে, আমরা জানতেই পারবো তখন কি হবে। সোনারপুরের এই যে বাজারগুলো ধীরে ধীরে রাস্তার উপর উঠে আসছে, পথ চলতি যারা মানুষ তাদের অভিযোগ যে তারা যে নিত্য যাতায়াতে অসুবিধা হচ্ছে, তো এটাকে নিয়ে কি ভাবছেন, কি পরিকল্পনা রয়েছে? এটা আমরা আগামী দিনে, ইতিমধ্যে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, আগামী দিনে যেই ওয়ার্ডগুলো নিয়ে এই বাজার আছে সেই ওয়ার্ডের কাউন্সিলরদেরকে রেখে, বাজার কমিটিকে রেখে একটা মিটিং করা হবে, এবং সেটা কিভাবে পাবলিকের মানে যে সমস্যাটা হচ্ছে সেটা যাতে সমাধান হয় সে ব্যবস্থা নেওয়া হয়। বিভিন্ন ক্ষেত্রে টোটোগুলোরও যে সংখ্যা বা লিমিটটা দেওয়া থাকছে সেখানে দেখা গেল, দেখুন টোটো আমি এসে দেখেছিলাম এখানে প্রচুর সংখ্যা যা দরকার তার থেকে অনেক বেশি টোটো। এটা বিগত দিনে অলরেডি পারমিট পেয়ে আসছে বা পেয়ে গেছে, কোনোভাবে তাদেরকে দেওয়া হয়েছিল, তারা অটো বা টোটো নিজেরা বের করেছে। এখন এই পরিস্থিতিতে আমি কিন্তু প্রশাসনের সঙ্গে কথা বলে কোনো এক্সট্রা অটোর পারমিট বা কোনো রুটে কোনো বাস অটোর পারমিট কিন্তু আমি করাতে না করে দিয়েছি, প্রশাসনকে বলে সেটা আটকানো আছে। তার একটাই কারণ যে প্রয়োজনের তুলনায় বেশি অটো এখানে, এবং মানুষ হাঁটাচলা করতে পারছে না, যে এত অটো রাখারও জায়গা নেই। অটো স্ট্যান্ডগুলো আপনারা সবাই দেখেছেন যে এত অটো সংখ্যায় তারা একসাথে লাইনে দাঁড়াতে পারে না, এবং অটোগুলো যেটা হয় যে প্রয়োজনের তুলনায় যখন অটোগুলো বেশি হয়ে যায়, বেশি সংখ্যায়, তখন সবারই সমস্যা হয়। তাদের নিজেদের মধ্যেও একটা বচসা হয়, তাদের নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব হয়, কেউই ঠিকঠাকভাবে সারাদিনে তাদের আয় ইনকামটা করতে পারে না। তো সেই জন্য আমরা এখন এক্সট্রা পারমিট দেওয়া বন্ধ করিয়েছি প্রশাসনকে বলে, এবং প্রশাসনও সহযোগিতা করছে। আগামী দিনে যখন দেখবো যে আবার প্রয়োজন আছে, নিশ্চয়ই তা আবার নতুন করে পারমিট পাবে সবাই। দিদি, এই যে বিভিন্ন ওয়ার্ডের ক্ষেত্রে একাধিক পুকুর ভরাটের অভিযোগ আসে বা বেআইনি নির্মাণের অভিযোগ আসে, তো আপনার আন্ডারে যে কটা ওয়ার্ড রয়েছে সেখানে কি এমন কোনো অভিযোগ আছে বা কোনো এসছে আপনার? দেখুন, একদম যে কোথাও হয়নি বা হয় না সেটা বলাটা তো মিথ্যা কথা বলা বা ভুল বলা হবে। অনেক সময় আমাদের অগোচরে অনেকে অনেক কিছু করার চেষ্টা করে, কেউ আমরা যখনই খবর পাই সেটা প্রশাসনিক দিক থেকে, পৌরসভা, আমাদের ওয়ার্ড হলে পৌরসভা, আর আমাদের অঞ্চল হলে অবশ্যই আমাদের বিডিও আছেন, হ্যাঁ, বিএলআরও আছে,
সমিতি আছে, তাদেরকে বলে অবশ্যই অবৈধ নির্মাণ সেটা বন্ধ করা, এবং পুকুর ভরাটের খবর যেখানে যেখানে পাওয়া যায় আমরা পাই, আমরা অনেক সময় রিপোর্টারদের কাছ থেকে অনেক কিছু জানতে পারি, সেটা জেনেও আমরা তৎক্ষণাৎ প্রশাসনকে জানিয়ে এবং থানার সাহায্য নিয়ে পৌরসভার চেয়ারম্যানকে জানিয়ে কিন্তু সেটা বন্ধ করে দেওয়া হয়। সোনারপুরে যে ব্রিজ, এটা বিধানসভাতে পাস হয়ে গেছিল এবং সয়েল টেস্টও হয়ে গেছিল, কিন্তু কাজ এখনো অবধি বন্ধ আছে। তো এটাকে নিয়ে কি পরিকল্পনা রয়েছে? এটা নিয়ে কথাবার্তা হয়েছে, এটাতে আবার একটা রুট যেটা করা হয়েছিল, যেই ড্রয়িংটা ছিল ওটাকে আবার একটু চেঞ্জ করতে হবে, কেন ওটা করলে বিভিন্ন জায়গায় অনেক রকম সমস্যা দেখা দিচ্ছে। তো ওটাকে ভবিষ্যতে আবার চেঞ্জ করে সেটা করা যদি যায়, আমি নিশ্চয়ই সেটা চেষ্টা করব। দিদি, এত কাজ সামলে, রাজনীতির কাজ বলুন বা আপনার অভিনয় জগৎ থেকে যদিও এখন একটু দূরে আছেন যেমনটা আপনি বললেন, তো পরিবারকে সময় দিতে কি কোথাও গিয়ে খামতি হয়ে যায়, বা পরিবারের পক্ষ থেকে কোনো না, অভিযোগ আসে? অভিযোগ কিছু নেই, পরিবারের সমর্থন ছাড়া কেউ কোনো কাজ করতে পারে না, আর এটাও আমার একটা পরিবার। তো সব মানুষ চাইলে সব কিছু ব্যালেন্স করতে পারে, কোনো সমস্যা হয় না। আমার ওই পরিবারও যেরকম আছে, আমার সোনারপুর পরিবারও আছে, সব পরিবারকে দেখে রাখাটাই আমার কাজ। তো এখনো পর্যন্ত কোনো সমস্যা নেই, সব দিক ব্যালেন্স করে ভালোই চলছে। ঘুরতে যেতে পছন্দ করেন? হ্যাঁ, করি। ঘুরতে যাওয়াটা খুব কম হয় এখন, অনেক রকমের কাজ, অনেক দায়িত্ব, বছরে একবার চেষ্টা করি যাওয়ার। কোন জায়গাটা সবচেয়ে বেশি পছন্দ? আমার পাহাড় বেশি ভালো লাগে। পাহাড়ের মধ্যে দার্জিলিং পছন্দ নাকি আরো অন্যান্য পাহাড়? হ্যাঁ, দার্জিলিং তো ছোটবেলা থেকেই যাচ্ছি, ঘরের পাশে। বাঙালির একেবারে। হ্যাঁ, দার্জিলিংটা তো মানে বহুবার যাওয়া হয়ে গেছে। আমার সমুদ্রও ভালো লাগে, খারাপ পাহাড় সমুদ্র দুটোই ভালো লাগে। ডায়েট মেনটেন করেন নাকি ভোজন রসিক? না, আমি ভোজন রসিকও না, আবার আমি ডায়েটও করি না। আমি সব কিছুই পছন্দ করি ব্যালেন্স করে, ওখানেও Health খাওয়াতেও আমার conscious। ব্যালেন্স। হ্যাঁ, কোন খাবার খেতে বেশি পছন্দ করেন? পছন্দ অনেক কিছু করে, আমি স্ট্রিট ফুড বেশি পছন্দ করি, আর যদি মেইন কোর্সের মধ্যে হয় তাহলে আমি বিরিয়ানি পছন্দ করি, আমি মাটন পছন্দ করি। আপনার একটি ছোট্ট মেয়েও আছে, তাকে সম্পূর্ণভাবে কি সময় দেওয়া না, পছন্দ? একদমই হয় না। ও যখন ওর 2.5 বছর বয়স, তখন আমি ভোটে প্রথম প্রার্থী হয়েছিলাম। তখন থেকেই এতগুলো দিন হলো ওর মতো বড় হয়ে যাচ্ছে একা একাই, এবং আমিও আমার মতো কাজ করছি, যখন সময় পাই ওকে সময় দিই, এবং ও অত্যন্ত মানে আমাকে সাপোর্ট করে, সে 2.5 বছর বয়স থেকেই করছে। এমন এক একদিন হয় যে ভোটের সময়ই হয়েছে যে আমি যখন বাড়ি ফিরছি তখন ঘুমোচ্ছে, আমি যখন বাড়ি থেকে বেরোচ্ছি তখন ও ঘুম থেকে উঠে স্কুলে চলে গেছে। তো ওর সাথে আমার দেখাই হতো না, খুব মানে 1-1.5 মাস দেখাই হয়নি, ইনফ্যাক্ট কথা তো দূরের কথা। আমার ভোটের সময় এরকম হতো যে এখানেও আমার সাথে থাকতো 21-এ, তখনও আমি দেখতাম যে আমি যখন ফিরছি রাতে তখনও ঘুমোচ্ছে, আমি যখন বেরিয়ে যাচ্ছি সকালবেলা উঠে তখনও ঘুমোচ্ছে। তো এগুলো হয়, এগুলো মানে পার্ট অফ দ্য লাইফ। তারপরেও ওর আমাকে প্রচুর হেল্প করে, সাপোর্ট করে, বা অ্যাডজাস্ট করেছে বলেই হয়তো আমি সব কাজ করতে পারছি। দিদি, সামনেই বিধানসভা নির্বাচন আসছে, তার আগে সংগঠনটাকে কিভাবে আরো বেশি করে মজবুত করার কথা ভাবছেন? সংগঠন যেই জায়গায় আমাদের মনে হচ্ছে যে কমিটি একটু চেঞ্জ করা উচিত, হয়তো বুথ স্তরে, সেই জায়গায় আমরা দেখব, পর্যালোচনা করে যে বুথ কমিটি যদি চেঞ্জ করতে হয় করব, বা সার্বিকভাবে যেটা হয়েছে আমাদের যে কমিটি, পুরনো কমিটি, সেটা এখন আর নেই, যেটা আগে ছিল সেইভাবেই চলছিল, তো নতুন করে এখন অবধি কমিটি হয়নি, তো সেইগুলো করতে হবে প্রত্যেকটা জায়গায় দেখে দেখে, যেখানে যেখানে যেটা নেই সেটা আবার নতুন করে আর কি করে আমাদের বিভিন্ন সংগঠনটাকে দিন ধরে স্ট্রং সোনারপুরে করতে হবে। টাউন সভাপতি নেই, তো সেইটাকে নিয়ে কি কিছু ভেবেছেন? দেখুন, এটা তো দলের সিদ্ধান্ত, কে টাউন সভাপতি হবেন, কে ব্লক সভাপতি হবেন, সেটা দল ঠিক করে। তো আমরা আমাদের জায়গা থেকে, বা দলেরও যে সার্ভে রিপোর্ট আছে বা বিভিন্ন ক্ষেত্রে তাদের দলের কাছেও তো ইনফরমেশন থাকে, তো সেটা তাদের কাছে জানা আছে, বা তারা নিশ্চয়ই সেটা আগামী দিনে চিন্তাভাবনা করবেন। এবং টাউন সভাপতি, আমাদের এখানে ব্লক সভাপতিও নেই বিগত বেশ কিছু বছর ধরে, সেটা দলকে জানানো হয়েছে, সেটা দলের নির্দেশ, আসলে আমরা নিশ্চয়ই সেই মতো পালন করব। শুভেন্দু অধিকারী আর দিলীপ ঘোষের মধ্যে কাকে কত নাম্বার দেবেন? আমি কাউকেই কোনো নাম্বার দেবো না। আর মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কাকে এগিয়ে রাখবেন? দুজনেই আমার কাছে আমার লিডার। যদি দুজনের মধ্যে একজন না, এই বেছে নেওয়ার জায়গাতেই আমি নেই। প্রথম কথা, আমার সেই যোগ্যতাই নেই যে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কাউকে নাম্বার দেবো বা কাউকে বেছে নেবো, সেই যোগ্যতাটা আমার এখনো তৈরি হয়নি। তো আমি খুব সামান্য একজন কর্মী মনে করি নিজেকে, আমাকে ওনারা সুযোগ দিয়েছেন, এই জন্য আমি ওনাদের কাছে চিরকৃতজ্ঞ। ওনাদের জন্যই আমি আজকে এখানে বিধায়ক হয়ে
আসতে পেরেছি মানুষের ভালোবাসা নিয়ে। তো মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কাছে বটগাছ, তার ছত্রছায়ায় আমরা আছি। আর অভিষেক ব্যানার্জি আমাদের কাছে লিডার, যাকে দেখে যুব সমাজ সামনের দিকে এগোয়, ইয়াং জেনারেশন ইন্সপায়ার্ড হয়। তো দুজনেই আমার কাছে লিডার এবং তাদের নির্দেশে আগামী দিনে কাজ করব। কয়েকদিন আগে সাংসদ সমেত যে বৈঠকটা হয়েছে সোনারপুর দক্ষিণে, সেখানে সাংসদ কি বার্তা দিয়েছেন সোনারপুর দক্ষিণের জন্য? বার্তা নয়, এটা একটা রিভিউ মিটিং ছিল, যে ভোট পরবর্তী যেটা প্রত্যেক বিধানসভাতেই হচ্ছে, সেই মিটিংটা আমাদের হয়ে গেছে অলরেডি। এবং সাংসদ অবশ্যই তিনি আগামী দিনে আমাদের সহযোগিতা করবেন এবং যেই যেই জায়গাগুলোতে আমাদের সাংসদ তহবিলের দরকার আমরা সেটা বলেছি ওনাকে। ডেফিনেটলি উনি আগামী দিনে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং এমপি ফান্ড, এমএলএ ফান্ড সবটা এক জায়গায় হলে আমাদের কাজ করতে অনেক বেশি সুবিধা হবে। এবং অবশ্যই সাংগঠনিকভাবে কিছু কিছু জায়গায় যেই জায়গায় ত্রুটি আছে সেগুলো আমাদের সংশোধন করতে হবে, সেই সব নিয়ে কথা হয়েছে। এবং বার্তা অবশ্যই একটাই বার্তা আমাদের সবাই, যেটা দলীয় বার্তা থাকে দলের নেত্রী বা নেতার নির্দেশ মতো, যে মানুষকে পরিষেবা দিতে হবে, মানুষের পাশে থাকতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে। ধন্যবাদ। আমরা কথা বলে নিলাম সোনারপুর দক্ষিণের বিধায়ক তথা অভিনেত্রী অরুন্ধতী মৈত্র তথা লাভলি মৈত্রের সঙ্গে। তিনি যেমনটা বললেন যে আরও বেশি করে মানুষের জন্য কাজ করতে হবে, মানুষের পাশে থাকতে হবে, এমনটাই তিনি কিন্তু বললেন। ক্যামেরায় গৌরবের সঙ্গে ঋষিতার রিপোর্ট, সোনারপুর বার্তা।